সুপ্রিয় অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী ভাই ও বোনেরা, কেমন আছো সবাই? আশা করি সকলেই ভালো আছো। আজ আমরা শিখব ডিফারেন্সিয়াল জিওমেট্রি কোর্সের চ্যাপ্টার 2 থেকে একটা প্রমাণটি হলো যে প্রমাণ করো যে আর ইকুয়াল আর অফ এস রেখাটি সরল রেখা হওয়ার প্রয়োজনীয় যথেষ্ট শর্ত হলো কাপ্ফা ইকুয়াল 0। এটাকে বলা হয় কাপ্ফা, এটাকে বলা হয় কাপ্ফা, এটাকে বলা হয় কাপ্ফা ইকুয়াল 0। তো দেখো, আমাদের বলছে যে প্রমাণ করতে হবে যে আর ইকুয়াল আর অফ এস রেখাটি সরল রেখা। এই সরল রেখা যে হবে এটার জন্য প্রয়োজনীয় যথেষ্ট শর্ত হলো কাপ্ফা ইকুয়াল 0। তো চলো প্রমাণটা আমরা করি। তো দেখো, প্রথমে প্রয়োজনীয় শর্ত করতে হবে, তারপর আমাদের যথেষ্ট শর্তটা প্রমাণ করতে হবে। তো প্রয়োজনীয় শর্তটা কি হবে দেখো, যদি আমরা প্রয়োজনীয় শর্তটা লিখি, আমরা প্রথমে প্রয়োজনীয় শর্তগুলো লিখবো, তারপর প্রমাণ করব। দেখো, প্রয়োজনীয় শর্ত, প্রয়োজনীয় শর্ত। তো প্রয়োজনীয় শর্ত হলো, দেখো মনে করি, দেখো মনে করি আর ইকুয়াল আর অফ এস, মনে করি আর ইকুয়াল আর অফ এস রেখাটি, মনে করি আর ইকুয়াল আর অফ এস রেখাটি সরল রেখা। দেখো মনে করি আর ইকুয়াল আর অফ এস রেখাটি সরল রেখা। তাহলে দেখো সরল রেখা, দেখো তাহলে প্রমাণ করতে হবে যে, তাহলে প্রমাণ করতে হবে যে রেখার উপর সকল বিন্দুতে, দেখো যে রেখার উপর, প্রমাণ করতে হবে যে রেখার উপর সকল বিন্দুতে, দেখো প্রমাণ করতে হবে যে রেখার উপর সকল বিন্দুতে কাপ্ফা ইকুয়াল 0। এখন এটা আমাদের প্রমাণ করতে হবে। তো আমাদের দেখো প্রয়োজনীয় শর্তটা আমরা কি লিখলাম, প্রয়োজনীয় শর্তটা লিখলাম যে মনে করে আর ইকুয়াল আর অফ এস রেখাটি সরল রেখা। তাহলে প্রমাণ করতে হবে যে আমাদের রেখার উপর সকল বিন্দুতে কাপ্ফা ইকুয়াল 0। তো দেখো এখন আমরা প্রমাণটা করব। দেখো এখন আমরা প্রমাণটা করব। প্রমাণটা কি হবে একটু দেখো, আমরা জানি, দেখো যে আমরা জানি সকল সরল রেখাকে, দেখো সকল সরল রেখাকে, আমরা জানি সকল সরল রেখাকে আর ইকুয়াল এ এস প্লাস বি আকারে লেখা যায়। দেখো আকারে লেখা যায় যেখানে, দেখো যেখানে এ ও বি ধ্রুবক ভেক্টর, দেখো এ ও বি একটা ধ্রুবক ভেক্টর। তাহলে দেখো আমরা লিখলাম যে আমরা জানি সকল সরল রেখাকে আর ইকুয়াল এস প্লাস বি আকারে লেখা যায় যেখানে এ ও বি হলো ধ্রুবক ভেক্টর। তো দেখো এখন আমরা কি লিখবো, তো এখানে আমরা লিখলাম আর ইকুয়াল, দেখো এ এস প্লাস বি। এখন দেখো এইটাকে যদি আমরা একবার এস এর সাপেক্ষে অন্তরীকরণ, একবার এস এর সাপেক্ষে অন্তরীকরণ করি, তাহলে দেখো আমাদের হবে এস এর সাপেক্ষে করলে ডিডিএস, এখানে হচ্ছে আর, তাহলে এখানে দেখো হচ্ছে ডিডিএস, দেখো ডিডিএস এ ভেক্টর এস প্লাস বি ভেক্টর। তো দেখো আমরা জানি, আমরা প্রথমেই একদিন শিখছিলাম যে ডিফারেনশিয়াল জিওমেট্রির প্রথম ক্লাসে শিখেছিলাম যে দেখো যে যদি আমরা এস এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে আমাদের আর ড্যাশ লিখতে হয় বা আর প্রাইম লিখতে হয়। আরেকটা শিখছিলাম, মনে করে দেখো যে ডি ইউ, যদি আমরা ইউ এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে আমাদের আর ডট লিখতে হয়। তো দেখো এটা তো আমাদের এখন প্রয়োজন হচ্ছে না। তো আমরা শিখেছিলাম যে এস এর সাপেক্ষে যদি কখনো আর কে অন্তরীকরণ হয় তখন তো আমরা আর ড্যাশ লিখি। তো দেখো এখানে আমরা লিখতে পারি যে আর ড্যাশ বা আর প্রাইম যাই বলো না কেন, এখানে দেখো হচ্ছে এস প্লাস বি, তাহলে দেখো এখানে এ থেকে যাচ্ছে, আর এস কে এস এর সাপেক্ষে করলে তো 1 হচ্ছে, তার কিছু থাকে না, আর বি কে করলে তো 0 হয়ে যাচ্ছে ধ্রুবক যেহেতু, তাহলে দেখো এটা থাকতেছে। এবার দেখো এখন যদি আমরা আবার, দেখো যদি আমরা আবার এস এর সাপেক্ষে আরেকবার অন্তরীকরণ করি তাহলে কি হয়, দেখো যদি আমরা এস এর সাপেক্ষে আরেকবার অন্তরীকরণ করি, দেখো যদি আমরা এস এর সাপেক্ষে আরেকবার অন্তরীকরণ করি, এখানে আমরা লিখি যে ডিডিএস করে, দেখো ডিডিএস করে,
এস এর সাপেক্ষে যদি আমরা আরেকবার অন্তরীকরণ করি তাহলে কি হয় দেখো, তাহলে এখানে হচ্ছে আর ডাবল ড্যাশ, একবার করলে যদি একটা ড্যাশ হয়, দেখো আর ড্যাশকে যখন আমরা আবার করব তাহলে কি হবে, আর ড্যাশটা একটা আছে, আরেকটা ড্যাশ আর ডাবল ড্যাশ, তাহলে কি এটা সমান সমান, যেহেতু এ ধ্রুবক তাহলে এটা সমান সমান হচ্ছে 0। এবার দেখো আমরা জানি, দেখো আমরা জানি যে ডি আর বাই ডি এস এইটা সমান সমান হলো টি ভেক্টর। তো এইটা সমান সমান জানি আমরা টি ভেক্টর, তাহলে দেখো, তাহলে ডি আর, দেখো ডি আর, ডি আর বাই ডি এস এইটা সমান সমান আমরা জানি টি ভেক্টর। দেখো এইটা সমান সমান বলতেই তো বোঝায় যে আর ড্যাশ, তাহলে আর ড্যাশ সমান সমান আমরা জানি টি ভেক্টর। তো একই সাথে দেখো, তাহলে আর ডি আর ড্যাশ বাই ডিএস অর্থাৎ আর ডাবল ড্যাশ এইটা সমান সমান আমরা জানি যে টি ড্যাশ। দেখো আর ডাবল ড্যাশ সমান সমান আমরা জানি টি ড্যাশ। তো এখানে দেখো আছে আর ডাবল ড্যাশ, তখন এখানে আমরা লিখতে পারি টি ড্যাশ, এখানে আছে 0 ভেক্টর। তাহলে দেখো এখানে আমরা লিখব যে আমরা জানি আর ডাবল ড্যাশ সমান হলো টি ড্যাশ। তো এবার দেখো আরেকটা সূত্র আমরা জানি যে টি ড্যাশ সমান কাপ্পা এন, কাপ্পা এন, দেখো টি ড্যাশ সমান কাপ্পা এন, তাহলে এখানে দেখো আমরা লিখতে পারি যে কাপ্পা এন এখানে 0। তো দেখো এখানে হচ্ছে যদি আমরা মোট করি কাপ্পা এন, দেখো কাপ্পা এন ইকুয়াল 0, তাহলে এখানে আমাদের থাকতেছে কাপ্পা ইকুয়াল 0। সুপ্রিয় শিক্ষার্থী দেখো আমরা কি লিখছিলাম যে প্রয়োজনীয় শর্তের ক্ষেত্রে, যে মনে করি আর ইকুয়াল আর অফ এস রেখাটি সরল রেখা, তাহলে প্রমাণ করতে হবে যে রেখার উপর সকল বিন্দুতে কাপ্পা ইকুয়াল 0। দেখো আমাদের এই বিন্দুর উপর বা এই রেখার সকল বিন্দুর উপর কাপ্পার মানটা 0 আসে, তার মানে কিন্তু আমাদের প্রয়োজনীয় শর্তটা প্রমাণ করা হয়ে গেল। সুপ্রিয় শিক্ষার্থী দেখো আশা করি তোমরা বুঝেছো, অঙ্কটা একদমই সোজা। তো এবার চলো আমরা যথেষ্ট শর্তটা প্রমাণ করি। সুপ্রিয় শিক্ষার্থী এবার দেখো যথেষ্ট শর্তটা হবে কি আমাদের, দেখো যথেষ্ট, দেখো যে যথেষ্ট, আমাদের যথেষ্ট শর্তটা হবে, আমরা প্রয়োজন শর্তে যেরকম করলাম যে আর ইকুয়াল আর এস রেখাটি সরলরেখা ধরে নিয়ে আমরা করলাম যে কাপ্পা ইকুয়াল 0 প্রমাণ। এবার দেখো আমরা কাপ্পা ইকুয়াল 0 ধরে নিয়ে লিখব, প্রমাণ করব যে এটা একটা সরলরেখা সমীকরণ। তো দেখো আমরা লিখি যে মনে করি, দেখো ওইটার এটা পরপর উল্টা, ওইটার নিচ থেকে উপর দিকে গেলে আমাদের এই সমাধানটা হয়ে যায়। তো আমরা দেখো এখানে লিখি যে প্রমাণ করি যে আর ইকুয়াল আর অফ এস রেখাটির, দেখো রেখাটির উপর, মনে করি আর ইকুয়াল আর অফ এস রেখাটির উপর সকল বিন্দুতে, দেখো সকল বিন্দুতে, সকল বিন্দুতে কাপ্পা ইকুয়াল 0। আমরা এখানে ধরে নিলাম যে মনে করি আর ইকুয়াল আর অফ এস রেখাটির উপর সকল বিন্দুতে কাপ্পা ইকুয়াল 0। তাহলে প্রমাণ করতে হবে যে, তাহলে দেখো তাহলে প্রমাণ করতে হবে, দেখো তাহলে প্রমাণ করতে হবে, প্রমাণ করতে হবে রেখাটি সরলরেখা। সুপ্রিয় শিক্ষার্থী দেখো আমরা আগেরটা যেটা করলাম অর্থাৎ প্রয়োজনীয় শর্ত যেটা করলাম এটা কিন্তু একদম একই, কিন্তু শুধু উল্টা। এখানে বলছে যে মনে করি আর ইকুয়াল আর অফ এস রেখাটি উপর সকল বিন্দুতে কাপ্পা ইকুয়াল 0। আমরা আগেরটাই প্রমাণ করলাম যে সকল বিন্দুতে কাপ্পা ইকুয়াল 0, এবার আমরা বলে দিচ্ছি যে এটা হলো কাপ্পা ইকুয়াল 0। আমাদের প্রমাণ করতে হবে যে সরলরেখা। তো দেখো আমাদের যদি আমরা আগের অঙ্কটা কি করলাম, আগের অঙ্কটা দেখো লিখছিলাম যে প্রমাণ, দেখো প্রমাণ এখানে কি লিখছিলাম, দেখো প্রমাণ আমরা লিখছিলাম, আমাদের শেষ লাইনটা ছিল কাপ্পা ইকুয়াল 0, মনে করে দেখো, দেখো তার আগের লাইনটা ছিল আমাদের কাপ্পা এন ইকুয়াল এখানে 0, মনে করে দেখো তার আগের লাইনটা ছিল কাপ্পা এন সমান সমান টি ড্যাশের মান, এর মানটা আমাদের ছিল 0। এবার দেখো এটাকে যদি আমরা সমাকলন করি, দেখো সমাকলন করলে এখানে হয় একটা টি, দেখো সমাকলন করলে এখানে হয়, সমাকলন যদি আমরা করি, সমাকলন করলে দেখো এখানে হচ্ছে টি এর মানটা এ, দেখো সমাকলন করলে এর মানটা হচ্ছে টি এ। দেখো তাহলে এখানে আমরা লিখি যে সমাকলন করে, দেখো সমাকলন করে, সমাকলন করে কার সাপেক্ষে সমাকলন করলাম, দেখো
আমরা কার সাপেক্ষে সমাকলন করলাম? সমাকলন করে এস এর সাপেক্ষে, আমরা এস এর সাপেক্ষে সমাকলন করলাম, এস এর সাপেক্ষে সমাকলন করলাম। তাহলে টি কে সমাকলন, টি ড্যাশ কে সমাকলন করলে আমাদের টি হলো। দেখো এবার দেখো আবার যদি আমরা সমাকলন করি, মনে করে দেখো যে টি সমান সমান আমরা কি জানতাম? দেখো আমরা টি সমান সমান জানতাম হলো যে আর ড্যাশ। মনে করে দেখো আমরা আর ড্যাশ সমান সমান জানতাম, আমরা জানি টি সমান সমান আর ড্যাশ জানতাম, তাহলে আর ড্যাশ সমান সমান এ ভেক্টর দেওয়া আছে। দেখো আমরা আগের লাইনে করছিলাম যে টি ড্যাশ সমান সমান হলো আর ড্যাশ, বা এই যে আমরা লিখছিলাম যে ডি আর বাই ডিএস, এটাকেই বলে আর ড্যাশ। তো টি এর জায়গায় আমরা আর ড্যাশ লিখতে পারি, আর ড্যাশ এর মান আছে এ ভেক্টর। এবার দেখো যদি আমরা আবার সমাকলন করি তাহলে আর ড্যাশ উঠে শুধু আর হয়, আর এখানে দেখো এ এস প্লাস এখানে একটা বি ভেক্টর হয়। তো দেখো এখানে আমরা আবার লিখি যে এস এর সাপেক্ষে, দেখো এস এর সাপেক্ষে সমাকলন করি, সমাকলন বা ইন্টিগ্রেশন করি, সমাকলন করে। তো দেখো সমাকলন তাহলে করলে আমাদের আর ড্যাশ থেকে আর চলে আসতেছে, তাহলে আর ড্যাশ থেকে যখন আর আসলো তাহলে এখানে তো একটা ধ্রুবক ছিল, এর সাথে এস যুক্ত হলো, এর সাথে কিছু নাই। আমরা দেখো মনে করে দেখো যদি থাকে এ ডিএক্স, তাহলে আমরা জানি ধ্রুবকটা প্রথমে চলে আসে, যেটা এক্স এর সাপেক্ষে করতেছি অ্যান্সারটা কি হয়, একটা এস থাকে, এখানে প্লাস সি। তাহলে এখানে দেখো আমরা এস এর সাপেক্ষে করতে হলে এর সাথে একটা এস যুক্ত হবে। আমরা যেহেতু এখানে এটা ধ্রুবক, তাহলে এর সাথে ওয়ান আছে, তাহলে আমরা যদি ওয়ান কে ইন্টিগ্রেশন করলে যার সাপেক্ষে করতে সেটা হয়, তাহলে এস এর সাপেক্ষে করলাম, এই কারণে এস চলে আসলো। আর একটা নতুন একটা ধ্রুবক আসে, সেই ধ্রুবকটা হলো বি। আর আর ড্যাশ একে করলেও ইন্টিগ্রেশন করলে আমাদের আরটা হচ্ছে। তাহলে দেখো আমরা প্রথমেই প্রথম প্রয়োজনীয় শর্তে বলছিলাম যে এইটা একটা সরল রেখার সমীকরণ, তাহলে এখানে লিখি যে যা সরল রেখার সমীকরণ। দেখো বা যা সরল রেখা নির্দেশ করে, যা সরল রেখা নির্দেশ করে। সুপ্রিয় শিক্ষার্থী, এটাই হলো আমাদের যথেষ্ট প্রমাণ। তো দেখো আমরা কিন্তু খুব সহজেই দেখো প্রয়োজনীয় শর্তটা এবং যথেষ্ট শর্তটা করলাম। তো প্রয়োজনীয় শর্তটা যদি আমরা করতে পারি, যথেষ্ট শর্ত কিন্তু ঠিক চারই উল্টাটা। তো দেখো অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ, বা এই প্রমাণটা আমাদের পরীক্ষায় পড়তে পারে। তো সকলের সুস্থতা কামনা করে আমি বাদন সাহা বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে। সকলে ভালো থাকবা।